ডিয়ার স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা সেন্টেন্সে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সে সেন্টেন্স কত প্রকার, অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এগুলো পরিচিত হয়েছি এবং অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, ইয়েস নো কোশ্চেন, দুই, ডাব্লিউএস কোশ্চেন। অর্থাৎ কি যেসব প্রশ্নের উত্তরে তুমি ইয়েস নো দেবে সেই সব প্রশ্নগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর যেসব প্রশ্নের উত্তরে তোমাকে কিছু বলতে হবে ইয়েস নো ছাড়া আরো তোমাকে তথ্য দিতে হবে, সেগুলো হচ্ছে আমরা ডাব্লিউএস কোশ্চেন। খেয়াল করো, আর ইউ হ্যাপি, তুমি উত্তরটা কি দিয়ে দেবে? ইয়েস অর নো দিবে। হ্যাভ ইউ এনি পেন, তোমার কি কলম আছে? তাহলে তুমি এটার উত্তর দিবে কি ইয়েস অর নো দিয়ে। ডু ইউ হ্যাভ এনি পেন, ক্যান ইউ হেল্প মি, এটার উত্তর তুমি ইয়েস নো দিয়া করতে হবে। এবার আসো ডাব্লিউএস কোশ্চেন দেখি। ডাব্লিউএস কোশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, গতকাল তুমি কোথায় গিয়েছিলে? গতকাল তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। এটার উত্তর ইয়েস নো দিয়ে যাওয়া যাবে না, এটা বলতে হবে কোথায় গিয়েছিলে? আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু স্কুল, এই ধরনের উত্তর দিতে হবে। ইয়েস নো দিয়ে হচ্ছে না। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এটার উত্তরও তুমি কি দিয়ে দিতে পারতেছো না, ইয়েস নো দিয়ে দিতে পারতেছো না, তোমার নামটা বলতে হচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছি আমরা সমগ্র প্রশ্নবোধক বাক্যগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা ইয়েস নো কোশ্চেন, আরটা কি ডাব্লিউএস কোশ্চেন। এবার আমরা আলোচনা করব কিভাবে এইগুলো গঠন করা যায়। এই আলোচনাটা আসলে আলোচনা করলে হয় না, ব্যাপক এক্সারসাইজের বিষয়। তোমাকে অনেক এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করলে পরেই এগুলো গঠন তোমার বিস্তারিত জানা যাবে। দুই একটা করে ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন শেখানো যায় না। আমি দ্বিতীয় অংশে টেন্স পড়ানোর সময় কিভাবে এগুলো আমরা করব সেগুলো নিয়ে আরো বিশদ আলোচনা করব। আশা করি সঙ্গে থাকলে সবকিছু ভালো। ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন আমরা জানি যেসব প্রশ্নের উত্তরে আমরা ইয়েস নো দিয়ে দিতে পারবো সেগুলো ইয়েস নো কোশ্চেন, আর যেসব প্রশ্নের উত্তরে আমরা ইয়েস নো ছাড়া অন্য শব্দ দিয়ে অন্য তথ্য দিতে হবে সেগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনে ডাব্লিউএস ওয়ার্ডগুলো থাকে। ডাব্লিউএস ওয়ার্ডগুলো কি কি? ডাব্লিউএস ওয়ার্ডগুলো কি কি? হু, হুইচ, হোয়াট, হোয়ার, when, whom, why, how, একমাত্র এটা ছাড়া আর বাকিগুলো সব আগে কি আছে? ডাব্লিউএইচ আছে বলে এগুলোকে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। মাত্র ব্যতিক্রম এইচ ও ডাব্লিউ, হাউতে কি নেই, ডাব্লিউএইচ নেই, তথাপিও এটা এদের মতো আচরণ করে বলে আমরা এটাকেও ডাব্লিউএইচ ওয়ার্ড ধরি। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোশ্চেনগুলো ডাব্লিউএইচ কোশ্চেন এটাও বলতে পারো। এবার আমরা সামান্য একটু আলোচনা করব স্ট্রাকচার নিয়ে, গঠন বা স্ট্রাকচার। দেখা যাচ্ছে অক্সিলারি বা মডাল বা বসবে আগে, সাবজেক্ট বা এক্সটেনশন, এটা একটা সাধারণ রূপ। অক্সিলারি ভার্বগুলো কি আর, ইজ, আর, ওয়াজ, হ্যাড, উড, ডাজ, এগুলো। মডাল ভার্ব ক্যান, হ্যাভ, মাস্ট, শুড, উড। সাবজেক্ট যে বসতে পারে, তারপর ভার্ব, মূল ভার্বটা বসবে, তারপর এক্সটেনশন ভার্ব 300। এখানে দেখো আমরা আর ইউ হ্যাপি প্রথম একটা বাক্য দেখছি, তুমি কি সুখী। এখানে আমার এই স্ট্রাকচারে সাবজেক্ট আছে, অক্সিলারি আছে বা মডাল ভার্ব আছে, কিন্তু ভার্ব এটা নাই। এটা আসলে তুমি ভার্ব গঠনগুলো এরকম আমি পাশে রেখে দিয়েছি, এই জন্যই বলছি এগুলো ব্যাপক এক্সারসাইজের বিষয়, এগুলো একটা দিয়ে একটা করে করা যাবে না। বিভাগ যোগ সাবজেক্ট যোগ এক্সটেনশন। এখানে বিভাগগুলো কি কি? এম, ইজ, ওয়াজ, ওয়্যার। তাহলে বিভাগ পর দেখা যাচ্ছে আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। খেয়াল করো
আর ইউ গোয়িং টু স্কুল? আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুলে যাচ্ছ? এখানে দেখো আর অক্সিলিয়ারি, এখানে মূলভার, এখানে বিভাগ মূলভার বিষয় আছে, অর্থ আছে। এখানে আরটা হচ্ছে কি অক্সিলিয়ারি, এটা অর্থ নেই, এটা প্রশ্নবোধক করার জন্য বলছি। এটা হচ্ছে মূলভার, এটা সাবজেক্ট, এটা এক্সটেনশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর ইউ হ্যাপি এবং আর ইউ গোয়িং টু স্কুল, যদিও আর আগে আছে, এখানে আর মূলভার হিসেবে ব্যবহৃত হলে এখানে অর্থ আছে। আর ইউ হ্যাপি এটা স্ট্রাকচার সাধারণ স্ট্রাকচার থেকে ভিন্ন। তাহলে আর ইউ গোয়িং টু স্কুল এখানে কিন্তু এটার বলে অক্সিলারি সাবজেক্ট ইউ গো ভার্ব এক্সটেনশন টু স্কুল। তাহলে দেখতে পাচ্ছ এগুলো এক্সারসাইজের বিষয়। হ্যাভ ইউ এনি পেন? তোমার কি কোনো কলম আছে? এটা ব্রিটিশ ইংলিশে আমরা হ্যাভ ভার্বগুলো আগে বসাই এইভাবে করতে পারি, কিন্তু আমেরিকান ইংলিশে আমরা দেখতে পাই ডু ইউ হ্যাভ এনি পেন? ডু ইউ হ্যাভ এনি পেন? তোমার কি কোনো কলম আছে? তাহলে এখানে ডু এটার মূল ভাবটা নিয়ে আমরা ব্যতিক্রমধর্মী হিসাবে কি করে ব্যবহার করছি, হ্যাভ ইউ এনি পেন, আর কোনো ভাব দিই নাই। কিন্তু এখানে দেখো আমেরিকানে এটা ওই স্ট্রাকচারে পড়ে গেছে, ডু ইউ হ্যাভ ডু অক্সিলারি ভার্ব ইউ হ্যাভ এনি পেন, তাহলে আসছেন এলে ক্যান ইউ হেল্প মি, এখানে এটা মডেল ভার্ব, এখানে এটাকে আমরা নন ফাইনাইটও বলতে পারি, তুমি কি আমাকে সাহায্য করবে, এখানে টু বিহীন ইনফিনিটিভ বলা যায়, এটা ক্যান ইউ হেল্প মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়েস নো কোশ্চেনের গঠনগুলো এক ধরনের, এগুলো কিন্তু ব্যাপক এক্সারসাইজের বিষয়। আর যখন টেন্স পড়াবো তখন টেন্সে এগুলো গঠন আমরা শিখব। আমরা তো বিভাগ সম্পর্কে আগে একটু আলোচনা করেছি, বিভাগ আরো ব্যাপক ব্যবহার আছে। এবার খেয়াল করো ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনগুলো কি, যে সকল শব্দের আগে ডাব্লিউএস গুলো থাকে, এখানে ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি কি ডাব্লিউএস শব্দ আগে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, আবার মূল ভার্ব, তারপর এক্সটেনশন। কিন্তু এখানে আসে দেখতে পাচ্ছি সাবজেক্ট ডাব্লিউএস কোশ্চেন আগে তো মূল ভার্ব, কোনো আর সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব বসে এক্সটেনশন বসে গেছে সাবজেক্ট। তাহলে এগুলো ব্যাপক গঠনের বিষয়, আমরা এগুলো একদিনে কথা হবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, মূলটা জানবে, কারণ যখন তোমরা ন্যারেশন করবে পরে বড় হয়ে, তখন দুই ধরনের বাক্যের দুই ধরনের পরিবর্তন দেখতে পাবে। ইয়েস নো কোশ্চেন, আরটা হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনগুলোর গঠন কিরকম, ডাব্লিউএস কোশ্চেনগুলোর গঠন কিরকম, বইতে ভালো করে পড়বে। আমি তো মূল কথাটা একটু বলে দিলাম, তোমরা আলোচনা করলে আরো ভালো হবে। এবার আমরা ওই গেল দিনে টেন্স সম্পর্কে শিখছিলাম, গেল দিনে ভিডিও অনলাইন ক্লাসে আমরা টেন্স সম্পর্কে, টেন্স কত প্রকার কি কি এতটুকু দিছিল। আজকে আমরা ব্যবহার বা প্র্যাকটিসের মাধ্যমে টেন্স শিখব। যদি ভিডিওটা দেখে ক্লাসগুলো করো এবং এক্সারসাইজ করো, আশা করি তোমাদের টেন্স শেখা হয়ে যাবে। কিন্তু সাথে থাকতে প্রতিটা ভিডিও ধারাবাহিকভাবে দেখতে হবে, একটা দেখলে না এটা তো হবে না। টেন্স আমরা এই টেন্সে আগে শিখছি প্রতিটা টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রতিটা টেন্স আমরা কয়ভাবে ভাগ করছি, চার ভাগে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিটকে সিম্পলও বলা হয়। এখন আমরা ব্যবহারের মাধ্যমে শিখব। তোমাকে এট ফার্স্ট এই ভার্বগুলো শিখতে হবে। আমি আজকে কয়েকটা দিচ্ছি, এগুলো বারোটি প্র্যাকটিস করবে। প্রথমটা আমরা যেটা ব্যবহার করব, ডু, এস ফর্মটা কি হবে, ডাস, পাস্ট টেন্সে কি হবে, ডিড, পাস্ট পার্টিসিপলে কি হবে, ডান, আইএনজি ফর্মটা কি হবে, ডুই। দুই নম্বর দেখো ব্রেক। ব্রেক অর্থ কি, ভাঙা। এগুলো ডেইলি 10টা করে শিখতে হবে। ব্রেক, ব্রোক, ব্রেকস, BRAKES, ব্রেকস, ব্রোক,
broken, 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 breaking. এভাবে আমরা ভার্বগুলোর স্ট্রাকচার শিখতে হবে, না হয় টেন্স গঠনে আমরা আটকে যাব। কাট, পাস্ট টেন্স কি? as from cuts, cut, cutting, এটা ডবল টি হয়েছে দেখো, কাট, কাটিং, না কাট, কাট, এখানেও কাট, পাস্ট টেন্সে ফার্স্ট পার্টিসিপলে কাট, ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপলে কি হবে? কাটিং, সি ইউ ডাবল টি আই এন জি, কাটিং। এটা কি ফর্ম? বেস ফর্ম। এটাকে কি বলে? এস ফর্ম। এটা কি ফার্স্ট ফর্ম? ভার্বের ফার্স্ট ফর্ম। এটা ফার্স্ট পার্টিসিপল, the present participle। এবং আমরা আজকে একটা ভার্ব দিয়ে গঠন শিখব, যেগুলো শিখলে পরে তুমি একটি ভার্বের দুই ধরনের গঠন থাকে, দুই ধরনের টেন্সের দুই ধরনের গঠন থাকে, অ্যাক্টিভ, প্যাসিভ। যদি বা শিখতে না থাকে তারপরে শিখে নাও, কারণ অনেক সময় তুমি প্যাসেজ করতে গিয়ে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই পাবো। আমি মনে করি দুইটা একসাথে শিখলে ভালো হবে। আমরা আজকে শিখব প্রেজেন্ট টেন্সের গঠন সহ, PRESENT, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট টেন্সের গঠনটা আগে দেখেনি। প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ গঠন SETIV, অ্যাক্টিভ, PASSIV, প্যাসিভ। অ্যাক্টিভ, প্যাসিভ। প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট তুমি কি দেখতে পাবে? আমরা ডু দিয়ে করলে অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু হতে পারে, ডাস হতে পারে। স্পেসিফিক কি হবে? am, is, are, done, am, is, are, done। ইনডিফিনিট। কন্টিনিউয়াস কি হবে? am, is, are, doing। স্পেসিফিক গঠন কি? am, is, are, being done। পারফেক্ট কি হবে? পারফেক্ট কি হবে? have, DEFINIT, indefinite। continuous, CONTINUOUS। have or has done। perfect continuous, PERFECT, perfect continuous। ফুল লাগলাম না, এখানে continuous আছে। আর দুনিয়া কি? have হচ্ছে, এটা প্যাসিভ হবে, have or has done, has been done, have or has been done। have or has been doing, এটা প্যাসিভ ব্যবহৃত হয় না, তাই দিলাম না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট টেন্সে তিনটি ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিটে কি দেখতে পাচ্ছি? ডু, ডাস, অ্যাক্টিভে। আমরা আলোচনা করি বাক্য নিয়ে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তারা একটা বাক্য নিয়ে, অ্যাক্টিভ, হি ডু ডাস, হি ডাস দা সাম, থার্ড পারসন সিঙ্গুলার। পারসন আমি আগে পড়াইছি, এই জন্যই হি থার্ড পারসন সিঙ্গুলার হলে এস ফর্ম বসবে। হি ডাস
দ্য সাম। অ্যাক্টিভ গঠন, অ্যাক্টিভ মানে হি ডাজ দ্য সাম, সে অঙ্কটি করে। কে করে? সে। তাহলে আমরা এখানে করা কাজটা কি করতেছে? সাবজেক্ট। সেজন্য ভার্বের কাজটা সাবজেক্ট নিজেই করতেছে, সুতরাং এটা অ্যাক্টিভে আছে। এবার এটা প্যাসিভ করতে হবে। দ্য সাম এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি? অবজেক্ট। দ্য সাম ইজ ডান বাই, হি থাকলে হিম। অবজেক্ট এগুলো আমরা শিখছি আগে, লাগবে এগুলো শিখেছি আগে। তোমরা ভিডিওগুলো আবার দেখবে, পার্সোনাল ভিডিও, তাহলে দেখবে সাবজেক্ট অবজেক্ট। হি এর সাবজেক্ট ফর্ম কি? হি এর অবজেক্ট ফর্ম কি? হিম। এবার দেখো ইজ ডান, অঙ্কটি করা হয় তার দ্বারা, তার দ্বারা করা হয়, এটা করে। এখানে করা কাজটা সাবজেক্ট নিজেই করছে না, সাবজেক্ট নিজেই করতেছে না, সাবজেক্টের উপর এই কাজটা কি করা হচ্ছে? করা হচ্ছে। সেজন্য এটাকে আমরা বলি প্যাসিভ। প্যাসিভ মানে নিষ্ক্রিয়। প্যাসিভ শব্দের অর্থ কি? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কে নিষ্ক্রিয়? এখানে সাবজেক্টটা কি নিষ্ক্রিয় থাকে। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। সাবজেক্ট কি নিজেই কাজ করে, তাই এটা কি? সক্রিয়। অর্থাৎ কি হি ডাজ দ্য সাম, এখানে হি সাবজেক্ট, দ্য সাম অবজেক্ট। তাহলে ডাজ ক্রিয়াটি, করা ক্রিয়াটি কে করতেছে? সাবজেক্ট নিজেই করতেছে, সেজন্য এটাকে বলবো কি? অ্যাক্টিভ। দ্য সাম ইজ ডান বাই হিম, অঙ্কটি করা হয় তার দ্বারা। এখানে দ্য সাম করা কাজটা দ্য সামের মধ্যে সামর্থ্য নেই। করা কোনো কিছু করার গণিত কি নিজে নিজে করতে পারে? সলভ করতে পারে না। তাহলে এই করা কাজটি করার সামর্থ্য বা করা কাজটি করার সামর্থ্য কার নেই? সাবজেক্টের নেই। ভার্বের উপর সাবজেক্ট নিষ্ক্রিয়, সেজন্য এটা কোন বয়সে করা হয়েছে? প্যাসিভ বয়সে। খেয়াল করো, তাহলে ভার্বের আমরা এই দুইটাই প্রেজেন্ট টেন্স, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট রূপ শুধু একটা না, দুইটা। সুতরাং টেন্স শিখতে গেলে অ্যাক্টিভ গঠনও, অ্যাক্টিভ রূপ ও প্যাসিভ রূপ দুইটাই শিখতে হবে। শুধু একটা শিখে গেলাম টেন্স, তো এটা এরকম একটা বাক্য আসলো, তখন এটা ইজ ডান, হ্যাঁ এটা কোন টেন্সে আছে সেটা বুঝবে না। তাই আমি অ্যাক্টিভ প্যাসিভ দুই ধরনের গঠন নিয়ে আলোচনা করছি। হি ডাজ দ্য সাম, ডাজ, তাহলে এই ডাজ যখন প্রেজেন্ট নিবে, ইজ ডান ও প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এটা অ্যাক্টিভে, এটা কি? প্যাসিভে। তাহলে দেখতে পাচ্ছি প্রতিটা টেন্সে দুই ধরনের ফর্ম আছে, ইনডিফিনিটে যেমন অ্যাক্টিভ আছে তেমন প্যাসিভও আছে। তাহলে অ্যাক্টিভ গঠন, প্যাসিভ গঠন এগুলো যদি আমরা ভালো করে না শিখি, একটা ভার্ব শিখলে তুমি বাকিগুলো যেমন ধরো প্লে দিয়ে যদি লেখো, প্লে, প্লেস, am is are played, am is are playing, am is are being played, have has played, have has been played, have has been playing। তাহলে এই গঠনটা যদি তুমি একবার শিখো, তাহলে প্রতিটা ভার্বের জন্য তুমি এটা ইউজ করতে পারতেছো। সুতরাং একবার যদি তুমি এটা পারফেক্ট করে শিখো, তাহলে প্রেজেন্ট টেন্সের গঠনের ভার্বগুলো শিখতে তোমার অসুবিধা হবে না। তাহলে এবার দেখো, হি ডাজ দ্য সাম, তাহলে অ্যাক্টিভ গঠনে ডাজ দ্য আসছে। এবার যদি বলি আই ডু দ্য সাম, আই ডু দ্য সাম, তাহলে আমরা কি পাচ্ছি? ডু কেন বসবো? এখানে দুইটা ফর্ম, ডাজ ফর্ম, ডু ফর্ম, থার্ড পারসন নয়, শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে, আমি পারসন আগেই বলেছি সেজন্য থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাজ বা এস, একজন হলে ডাজ। আই ফার্স্ট পারসন, তাই ডাজ ফর্ম বসে, এস ফর্ম বসে নাই, বসে কি ফর্ম? এস বিহিং ফর্ম, বেস ফর্ম, আই ডু দ্য সাম। তাহলে এই দুইটা ফর্ম ইনডিফিনিটিভ, দুইটা ফর্ম আছে অ্যাক্টিভে, সেটা খেয়াল করো। প্যাসিভ গঠন কি হবে? অবজেক্টটা আগে নিয়ে আসবো। অবজেক্টটা কি? এটা সাবজেক্ট, অবজেক্টটা কি? দ্য সাম, দ্য সাম ইজ ডান, দ্য সাম সিঙ্গুলার, তাই দেন থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসবে? ইজ ডান বাই মি। আই থাকলে কি হয়? আই এর অবজেক্ট কি হয়? মি। আমি আগে পড়াইছি এগুলো, পার্সনের মধ্যে দেখবে অবজেক্ট গ্রুপ, সাবজেক্ট গ্রুপ এগুলো লিখে দিয়েছি। তাহলে আমরা এইটা গঠনটা দেখতে পাইছি না? তুমি এবার এগুলো দিয়ে করবে।
কি দিয়ে উই ইউ দে শি করিম এগুলো দিয়ে তুমি করবে কেমন করবে আমি একটু দেখা দিচ্ছি দেখো উই ডু হবে না ডাস হবে উই ফার্স্ট পারসন উই ডু দ্য সাম লিখবে কি দ্য সাম ইজ নট দ্য সাম ইজ ডান বাই আস I do the sum is we do the sum only the sum is done by us you do the sum is done by you they do the sum is done by them they the them she does হবে she do হবে she does the sum তাহলে the sum এইভাবে তুমি বাক্য করো কিছুক্ষণ আগে সেন্টেন্স করেছি না সেন্টেন্স গঠন এইভাবে তোমাকে এটার সাথে এটা জড়িত আছে বিদায় আমি দুইটা একসাথে তোমাকে সেন্টেন্স স্ট্রাকচার এবং টেন্স একসাথে কেন করছি কারণ তোমাদের বাক্য গঠন করার জন্য ভার্ব লাগে আবার ভার্ব জানলে এবার আবার বাক্য গঠন লাগে তো দুইটা একসাথে কম্বিনেশন করে পড়ার চেষ্টা করছি আশা করি তোমার ভালো করে মন দেখলে উপকার আসবে she does the sum is done by her করিম does the sum করিম থার্ড পারসন করিম does the sum করিম ডাস হবে করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করিম ডাস দ্য সাম বলে করিম ইজ ডান বাই দ্য সাম ইজ ডান বাই করিম তাহলে এইগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো মোট কথা তোমাকে এই স্ট্রাকচারটা ভালো করে শিখতে হবে আমি এটা দিছি কি প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাক্টিভে গঠন প্যাসিভে গঠন প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভে গঠন প্যাসিভে গঠন এবার দেখো আমি এগুলোকে আবার নেগেটিভে করতে পারি দেখো হি ডাজ দ্য সাম এটা নেগেটিভ করলে কি হবে বলতো এই বাক্য গঠন শিখো এক্সটেনশন স্ট্রাকচার এই জন্যই ওই টেন্স একসাথে পড়াচ্ছি হি ডাজ তাহলে এটা নেগেটিভ করলে কি হবে হি ডাজন্ট অক্সিলারি ভার্ব আসবে হি ডাজন্ট আর ডাজ হি ডাজন্ট ডু দ্য সাম এটা নেগেটিভ কি হলো দেখো তো হি ডাজন্ট ডু দ্য সাম সে অঙ্কটি করে না তাহলে খেয়াল করো এখানে ডাস মূল ভার্ব হিসেবে ছিল এখানে ডাসটা অক্সিলারি আসছে নেগেটিভ করার জন্য তাহলে কি করতে হবে প্যাসিভে দ্য সাম ইজ নট ডান ইজ নট ডান দ্য সাম ইজ নট ডান বা ইজন্ট লিখতে পারো সংক্ষেপে ইজন্ট ডান বাই হিম খেয়াল করো এখন আমরা কোন বাক্য গঠন করছি আগে ছিল অ্যাফার্মেটিভ এখন এটা কি করে দিয়েছি নেগেটিভ তাহলে হ্যাঁ বোধক বাক্য না বোধক বাক্য কিভাবে গঠন করে সেটাও শিখতে পারতেছো যদি এইভাবে করো টেন্স জানবে বাক্যকে কিভাবে হ্যাঁ থেকে না প্রশ্নবোধক কিভাবে করা হয় সেটাও শিখতে পারবে তাহলে এটা না এটা আমরা কি করছি না বোধক দেখো আবার প্রশ্নবোধক করি এবার প্রশ্নবোধক করি তাহলে প্রশ্নবোধক করলে কি হবে দেখো অ্যাক্টিভ প্রশ্নবোধক ডাজ হি ডু দ্য সাম ডাজ হি ডু দ্য সাম এই জন্য বলছি এগুলো প্র্যাকটিসের বিষয় অনলাইনে তো আর প্র্যাকটিস করা সম্ভব না আমি জাস্ট এইভাবে তোমাদের প্রসিড হওয়ার কিভাবে তোমরা অ্যাপ্রোচ হবে ইংরেজি শেখার জন্য সেটা দেখাচ্ছি ডাজ হি ডু দ্য সাম ডাজ হি ডু দ্য সাম ডাজ হি ডু দ্য সাম দেখো অক্সিলারিটা আসছে আজকে শিখেছি না ইন্টারোগেটিভ সেন্টেন্স এটার ইন্টারোগেটিভ করছি কিভাবে দেখো অক্সিলারি নিয়ে আসছে একটা এটা মূল ভার্ব ইএস ফর্ম আর হয় না এটা হচ্ছে কি অক্সিলারি ফর্ম প্রশ্নবোধক বাক্যগত অক্সিলারি নিয়ে আসতে হবে এটা হচ্ছে মূল ভার্ব এটা আসছে এখানে তাহলে এটা হচ্ছে অবজেক্ট এটা সাবজেক্ট এখানে আমরা এটা থেকে এটা করছি না এটা প্যাসিভ হয়েছে কি দ্য সাম ইজ ডান বাই হিম তুমি প্যাসিভ করার সময়ও ওইটা যে ইজটা আগে নিয়ে আসতে হবে ইজ দ্য সাম কি হবে ইজ দ্য সাম ডান ইজ দ্য সাম ডান এই ইজটা আগে চলে আসছে ইজ দ্য সাম ডান বাই হিম
এই দেখো কিভাবে একটা বাক্যকে খান এ না এবং হা থেকে প্রশ্নবোধক খান এইটা এইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ you cannot get the English অথবা you cannot use English fluently English প্র্যাকটিসের বিষয় যে কোনো কিছু আসলে যে কোনো কিছু আমরা প্র্যাকটিসের মাধ্যমে পাবো প্র্যাকটিস না করলে আমরা এটা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো উই হ্যাভ টু প্র্যাকটিস we have to practice regularly আমরা এখন এটাকে নেগেটিভ করব আর হাউ নেগেটিভ ইন্টারোগেটিভ doesn't he do the sun সে কি অঙ্কটি করে না এটা প্রেজেন্ট কি হবে প্রেজেন্ট হবে এইটার isn't আসবে এখানে isn't কি হবে isn't the sun done by him isn't the sun done by him তাহলে আমরা একদিকে সেন্টেন্স গঠন একদিকে অ্যাক্টিভ প্যাসিভ একদিকে টেন্স সবগুলো একসাথে পাবো যদি আমি এইভাবে অ্যাপ্রোচ করি তাহলে এটা বুঝতে পারলাম কিভাবে আমি প্রশ্নবোধক নাম প্রশ্নবোধক ইয়েস নো কোশ্চেন হয়েছে ডাব্লিউএস কোশ্চেন গুলো করা যায় কিভাবে করব চলো আমরা আলোচনা করি ডাব্লিউএস কোশ্চেন হেমন্দ্র ই হু দিয়ে করলে হু ডাজ দ্য সাম অ্যাক্টিভিটি হু ডাজ দ্য সাম কে অঙ্কটি করে এখানে এটা করবে কি স্পেসিফিক বাই হুম কার দ্বারা বাই হুম is the sum done is the sum done আমরা এগুলো এতটুকু পর্যন্ত করি নেক্সট ডে আবার আলোচনা করব এগুলো নিয়ে তোমরা এইগুলো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো এই সাবজেক্টগুলো দিয়ে করার চেষ্টা করবে থ্যাংক ইউ নেক্সট ডে আমরা আরো আলোচনা করব এটার উপর প্রেজেন্ট টেন্সের উপরে প্র্যাকটিস করবে